নজরুলের জীবনে দুইটা দিক, একটা হলো নার্গিস আর একটা হলো প্রমিলা। আর মাঝখান দিয়ে চিরকালের বিরোহিনী নদী, নজরুলের সৃষ্টিশীলতার ভিতর দিয়ে যে নদীটা বয়ে গেছে, সে নদীর নাম হলো গোমতী। নজরুলের গানে আছে, গোমতীর তীরে পাতার কুটিরে আজ সে যে পথ চাহে সাজে, আজ মধুর বাঁশরি বাজে। যা আমি মনে হয় যে আমি ভুলিয়াছি ভুলিনি সে যেন, গোমতীর তীরে পাতার কুটিরে আজ সে যে পথ চাহে সাজে। নার্গিসকে নিয়ে লাগে, সে মেঘকে বলতেছে নজরুল যে মেঘ, তুমি যদি সেই দেশে যাও, মেঘলামতির দেশে যদি যাও, তুমি দেখবে সে দাঁড়িয়ে থাকে ছবির মতো একলা তরু তলে, সে বসে থাকে পা ডুবিয়ে গুমতি নদীর জলে। একদম নার্গিসকে নিয়ে লেখা, বসে থাকে পা ডুবিয়ে গুমতি নদীর জলে। দেখাল পেলে তার যদি দেখা পাও, তার এলোমেলো কেশগুলো আমার অভাবে শুকিয়ে গেছে, তার কেশগুলো তুমি ভিজিয়ে দিয়েছো, আর আদর করে করে আমার কথা বলো যে আমাকে যেন সে ভুল না বোঝে, আমি তাকে ভালোবেসেছি। বুঝছেন কিরকম ভালোবাসে? তো যাই হোক, আর কি গান, শাওন ও রাতে যদি স্মরণে আসে মরে, বলে আসছিল শাওন মাসে এসে নিয়ে যাবো, সেই শাওন তো 17 বছরের আসে নেই ফিরে, আসলো কি গান, শাওন ও রাতে যদি স্মরণে আসে মরে। কি গানটা কি গাও না কেউ? বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, বিরোহী কুহু কেকা ডাকিবে নিপ শাখে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে। বিজুলির শিখা প্রদীপ জ্বালায় তোমাকে খুঁজে বেড়াবে, খুঁজিবে তোমাকে প্রিয়া। তখন যদি তোমার মনে ব্যথা লাগে, আঁচলে ঢেকো আঁখি, আর নয়নে নীরবে পানি ঝরো। কি সান্ত্বনা পুরস্কার নার্গিসের জন্য, অসম্ভব সুন্দর সান্ত্বনা পুরস্কার। আবার নজরুলের সাথে যার, নার্গিসের সাথে যার 17 বছর পরে যার বিয়ে হয়েছিল, আজিজুল হাকিম, তিনিও একজন বিখ্যাত কবি ছিলেন, কিন্তু তিনি ছিলেন নজরুলের ভক্ত। নার্গিসের কপালটা কি, 17 বছর পরে যার সাথে তার বিয়ে হলো, সেও নজরুলের ভক্ত। আজিজুল হাকিম, যার বইয়ের নাম হলো ভোরের সানাই, মরু সেনা। এই কবি, তার জীবনটাও বরবাদ হয়ে গেছে, কারণ নার্গিস নজরুল ছাড়া কিছুই জীবন গ্রহণ করতে পারে। জৈবিক কারণে, পরিবারের পীড়নের কারণে 16 বছরের মেয়েটা 33-34 বছর বয়সে কাজী হাকিমকে বিয়ে করেছিল। তার বুকের ভেতরে নজরুলের প্রদীপ জ্বালানো, সে কি করবে? তাইজুল হাকিম নার্গিসকে পাইলো, আসলে তো পাইনি। সেই হাহাকার, বিশ্রান্ত দিনের উপকূলে আইজুল হাকিমের একটা বই, সেই বইয়ের যে সনেট গুলো, সবকটা সনেটের মধ্যে যে পেয়েও পেল না এই হাহাকার। অর্থাৎ আইজুল হাকিমের জীবনটাও বরবাদ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের টার্গেট ওটা না, আমাদের টার্গেট হলো যে নজরুল কাঠ পেন্সিল দিয়ে লিখছিলেন তার পৃথিবীর এই শ্রেষ্ঠ কবিতা। একক কবিতা হিসেবে সারা পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা হলো বিদ্রোহী। এটা লেখা হয়েছিল মূলত কাঠ পেন্সিল দিয়ে। তখন যে কলম ডুবিয়ে লিখতে হতো কালিঙ্গন, ওটা দেখে তার গতির সাথে চিন্তার সাথে তাল মিলাতে পারছিলেন না, অতএব তিনি কাঠ পেন্সিল দিয়ে লিখছিলেন দুটি। এবং এটার প্রথম শ্রোতা ছিলেন মুজাফফর আহমদ। 1928 সালে অন্দরকিল্লা জামে মসজিদ এই কর্তৃপক্ষ নজরুলকে উপাধি দিয়েছিল মালিক উশ-শুআরা। মসজিদের ভেতরে প্যান্ডেল বানাইয়া নজরুলকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে এবং বলা হলো আজকে সে হলো মালিক উশ-শুআরা, মুসলিম বাংলার মানে ভোরের সূর্য। তারপরে গ্রামোফোন কোম্পানি 1939 সালে তাকে বললো তিনি হলেন পীর কবি, সকল কবির পীর, পীরানে পীর দস্তগীর। গ্রামোফোন কোম্পানি লেখা থাকতো পীর কবি, বুঝছেন? আর 1929 সালে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এস ওয়াজেদ আলী, মোহাম্মদ নাসিরউদ্দিন, শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক সবাই মিলে জাতীয় কবি হিসেবে তাকে বরণ করে নিল। 1929 সালে আমি এই গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাই। 1929 সালের পর থেকে মুখে মুখে নজরুল জাতীয় কবি ছিল, কিন্তু ভারতীয় দাদারা ভারতীয় আধিপত্যবাদ এটা সহ্য করবে না বিধায় কোন সরকার কোনোদিন কোনো গ্যাজেট নোটিফিকেশন করে নাই। প্রফেসর ইউনূস 100টা স্যালুট তার জন্য। তিনি প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয়ভাবে আইন করে দিয়েছেন
নজরুল বাংলাদেশের জাতীয় কবি। মজার ব্যাপার হলো এটা শেখ মুজিবুর আরে দান করেন না, এটা জিয়াউর রহমান তাকে দান করেন। এটা 1929 সালে বাংলার সব মহাজনরা মিলে তাকে জাতীয় কবি হিসেবে বরণ করেছে। যাই হোক, সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের, এটা তো নজরুলের লেখা। মোরা অসি বুকে মরি, হাসি মুখে মরি, জয় স্বাধীনতা চাই, এগুলোরই পুরস্কার তাকে দেওয়া হয়েছে। পরের মুলুক লুট করে খায় টাকা, তোরা টাকা। এই ডাকাতদের বিরুদ্ধে নজরুলের চাইতে সকল হাতিয়ার তো আমাদের ছিল না রে ভাই। লাথিমার ভাঙরে তালা, এটা শুনে দাদারা সব যে কি শুনছি, এসব গারোয়ারি ভাষা যা যা গালি গালাস, এগুলো কি সাহিত্যের নন্দন কাননে মানায়? এগুলো তো যাচ্ছে রাস্তাঘাটের ভাষা, এগুলো কি কোনো মানুষের ভাষা, ভদ্রলোকের ভাষা? কিন্তু এই বেটারা, এই দালালের বাচ্চারা বোঝে নাই বাংলাদেশের মানুষ মানে এই 2 ভাগ ব্রাহ্মণ না, বাংলাদেশের মানুষ মানে 98 ভাগ হিন্দু মুসলমান। এই 98 ভাগ হিন্দু মুসলমানের ভাষায় কথা বলেছেন কাজী নজরুল ইসলাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আচার্য প্রফুল্লচন্দ্র রায় সেই সভায় নজরুল সম্পর্কে বলেছিলেন যে ফরাসি জাতি, ফরাসি বিপ্লবের সময় ফরাসি জাতি রুশো, ভলটেয়ারের মতো মনীষীদের লেখা পড়ে পড়ে এক একজন সুপারম্যানে পরিণত হয়েছিল। আমার ধারণা নজরুলের লেখা পড়েও বাংলাদেশের মানুষরা একদিন এক একজন সুপারম্যানে পরিণত হবে। হয় নাই? 71 সালে হয় নাই? জুলাই বিপ্লবের নায়ক যারা, তারা কি সেই সুপারম্যান না? এরা কি কোনো সাধারণ মানুষ? এরা তো সুপারম্যান। এরাই তো বাংলাদেশকে পাল্টিয়ে দিয়েছে। তো তারাই তো নজরুলকে ধারণ করে রাস্তায় নেমে পড়েছিল। তাহলে তারা তো সুপারম্যান হয়েছিল। মৌলানা ভাসানী বলছেন, মৌলানা ভাসানী, নজরুল আমাদের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা হলো একটা যুদ্ধ ঘোষণা, প্রত্যেকটি আন্দোলন হলো একটা করে যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধ ঘোষণার প্রাণ পুরুষ, প্রাণের প্রতীক হলেন কাজী নজরুল ইসলাম, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। জিয়াউর রহমান বলে গেছেন যে নজরুল চর্চা করতে হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে। বাংলাদেশকে যদি দাঁড়াতে হয়, টিকতে হয়, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে দাঁড়াতে হয়, নজরুল ছাড়া রাস্তাটা কোথায়? বাকিগুলো তো মহাভারতে বিলীন হওয়ার পর। এবার চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আমি তো ওই সাগর তীরে যেতে রাজি না। আমি আমার বঙ্গোপসাগরের পাড় ছাড়তে রাজি না। আমি আমার পদ্মা মেঘনার কিনার ছেড়ে অন্য কোথাও দাসত্ব নিতে রাজি না। এটা যদি আমাকে করতে হয়, নজরুল ছাড়া আমাকে পথ দেখাবে কে? নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বললেন, নজরুল, আমরা যখন যুদ্ধে যাই তখন নজরুলের গান গেয়ে গিয়ে যুদ্ধে যাব। আমরা যখন কারাগারে যাই তখন নজরুল আমাদের সবচেয়ে আপনজন, তার গান গেয়ে গিয়ে যুদ্ধে যাই, কারাগারে যাই। আমরা আন্দোলনে, সংগ্রামে, যুদ্ধে, প্রত্যেকটা দিনের দিবসে, অহর্নিশে, নিঃশ্বাসে প্রশ্বাসে নজরুল ছাড়া আমাদের চলে না। নজরুলের মতো লেখা ভারতবর্ষে বহু দেশে, বহু প্রদেশে আমি যাই, এইরকম জিনিস আর কোথাও